আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। বাংলাদেশে হয়ে গেল ১২ তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আমরা দুটো ভোট দিয়েছি। একটি সংসদ নির্বাচনের জন্য, সরকার গঠনের জন্য, আরেকটি ছিল আমাদের গণভোট। এবং এই গণভোটটির প্রয়োজন ছিল আমাদের সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বা জুলাই চার্টারের আইনি বৈধতার জন্য। বাংলাদেশে এর আগেও গণভোট হয়েছে কয়েকটি ক্ষেত্রে, কিন্তু বিএনপি যখন 2/3 মেজরিটি পেয়ে গেল, আমরা দেখছি তাদের গণভোটের ব্যাপারে বা জুলাইয়ের ব্যাপারে একটা অনীহা। জানি না আগামী দিনগুলোতে বিএনপি কি সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হলো, জনগণের ভোটে যদি সরকার গঠন হয় এবং সেটি বৈধ হয়, তাহলে যে জনগণ ভোট দিয়ে গণভোটে বিজয়ী করেছে সেটা কেন অবৈধ হবে? এক। দ্বিতীয় প্রশ্ন হলো, সংবিধান অনুযায়ী গণভোটের যদি কোনো সুযোগ না থাকে বা বৈধতা না থাকে, তাহলে 2026-এ এই নির্বাচনটি কি করে বৈধ হয়, যেখানে হাসিনার 5 বছর পূর্ণ হওয়ার পর নতুন করে আরেকটি ভোট হবার কথা? 3 নম্বর প্রশ্ন হলো যে আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, তাহলে প্রফেসর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, মানে এই সময়টি অবৈধ এবং তার দেয়া নির্বাচন অবৈধ এবং তার যতগুলো কাজ প্রত্যেকটি অবৈধ। এখন বিএনপি শুধু একটিকে অবৈধ বলে বাকিগুলোকে বৈধতা দিচ্ছে কেন? আর সেটি হলো, নির্বাচন বৈধ, তাদের ক্ষমতায় বসা বৈধ এবং তারা দেশ চালাবে এটা বৈধ, আর বাকি সব অবৈধ। এটা ডবল স্ট্যান্ডার্ড নীতি হয়ে যাবে কিনা, এইগুলো নিয়ে এখন আলোচনা শুরু হয়ে গেছে রাজনীতির বিভিন্ন মহলে। ইতিমধ্যে আইনজীবীরা বলতে শুরু করেছেন, যদি গণভোট সংবিধানে না থাকা এটি অবৈধ হয়, তাহলে এই নির্বাচনটিও অবৈধ এবং এই সরকার গঠনটিও অবৈধ হয়ে যাবে। এখন বিএনপি কি করবে? অর্থাৎ আপনি বিয়ের পরেই তো সন্তান জন্ম দেবেন, যদি আপনার বিয়েটা বৈধ না হয় তাহলে সন্তান জারজ হবে, এটি স্বাভাবিক, এটি বোঝাবার চেষ্টা করছে আমাদের আইনজ্ঞরা। প্রশ্ন হলো, বিএনপির মতো একটি জনপ্রিয় দল যারা দীর্ঘ 15.5 বছর ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল, ক্ষমতার আশা হারিয়ে ফেলেছিল, সেই দলটি ক্ষমতায় বসা মাত্রই কি তারা হাসিনার পদাঙ্ক অনুসরণ করবে? এটা নিয়ে এখন নতুন করে রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। ক্ষমতায় বসলে মানুষগুলো এমন হয় কেন, আর বিরোধী শিবিরে থাকলে ভিন্ন হয় কেন, এটা আমরা গত 54 বছরের রাজনীতিতে বারবার দেখেছি। প্রশ্ন হলো যে তারেক রহমান মানুষের পালস বুঝতে চান বা মানুষের পালস বুঝে রাজনীতি করতে চান। দীর্ঘ 18 বছর বা 17 বছর পর তিনি দেশে এসে মানুষকে বলেছিলেন মানুষ যা চায় তাই হবে। সেই দলটি মানুষের মেজরিটি নিয়ে কেন শপথ নেওয়ার সময় তারা একটি শপথ নিল? এটি নিয়েও আমাদের মধ্যে এখন আলোচনা শুরু হয়ে গেছে। দর্শক, আমরা গণভোট নিয়ে ডিটেল আলোচনা করব না, আমরা কিছু পর্দার অন্তরালের খবরের বিশ্লেষণে যাব। তার আগে বলছি কেন গণভোট নিয়ে কথা বললাম, সেটি হলো আমার মনে হয় বিএনপি আরেকটা ভুল করতে শুরু করেছে। কারণ যদি এই গণভোট বা জুলাই চার্টার বাংলাদেশে বাস্তবায়ন না হয়, আমি বলে রাখছি, আওয়ামী লীগ আজ হোক কাল হোক, 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, জামাত এনসিপি বিএনপিকে ফাঁসিতে চড়াবে। মনে রাখবেন, ফাঁসিতে চড়াবে। বেগম খালেদা জিয়ার কয়েকটা কথা আমার খুব মনে আছে। আমি তাকে বারবার বা একাধিকবার খুব কাছ থেকে দেখেছি, শুনেছি, বা তার সাথে 1-to-1 লম্বা সময় কথা বলার সুযোগ পেয়েছিলাম সাংবাদিকতার কল্যাণে। তিনি আমাকে পার্সোনালি পছন্দ করতেন। আমি কোনো দলের দাবিদারি করি না, আবারও বলছি, আমি খুব কাঠখোট্টা টাইপের কথা বলি, যেটা যৌক্তিক মনে হয় সেটা বলি। এজন্য কোনো দলই আমাকে ওন করতে চায় না, কারণ কাউকে আমি ছাড় দিয়ে কথা বলি না। তিনি একটি কথা বলেছিলেন যে বিএনপি কয়েকটা ভুল করেছিল, যে ভুলটা মানে সিদ্ধান্তের সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি, যে কারণে আওয়ামী লীগ লম্বা সময় ক্ষমতা থাকার সুযোগ পেয়েছে। তো সেই ভুলগুলো যখন বুঝতে পেরেছে তখন পানি অনেক দূর গড়িয়ে গেছে। আজকে যারা আমাদের ডিপ স্টেট বা এস্টাবলিশমেন্ট যারা বিএনপিকে নিয়ে খেলছে যে জুলাই চার্টার বাস্তবায়ন হতে দেবে না, তারা বিএনপিকে খেয়ে দেবে। আমার ঠিক 1/11-এর কথা মনে আছে।
তখন আমি চ্যানেল 1-এ কাজ করি। নির্বাচন নিয়ে দেশে একটা উত্তেজনা চলছে। ইস্টাবলিশমেন্ট বেগম জিয়াকে বোঝাচ্ছেন এটা করতে হবে, এটা করা যাবে না। আবার সেই ইস্টাবলিশমেন্ট গোপনে হাসিনাকে বা বিরোধী শিবিরকে বোঝাচ্ছিল তোমরা এটা করো। অর্থাৎ এই দুটো দলকে নিয়ে ইস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেট খেলতে শুরু করে দিয়েছে। সেই খেলায় বিএনপি হেরে যায়, অর্থাৎ বিএনপি এটা ভুল ট্র্যাপে পাড়া দেয়। আর সে কারণে 1/11 আসে এবং বাংলাদেশের ইতিহাসে একজন ডাইনি 15.5 বছরের জন্য ক্ষমতায় বসে পড়ে, বিএনপিকে প্রায় ধ্বংস করে ফেলে। কিছু চাল ভুল করে, ওই ইস্টাবলিশমেন্ট এভাবেই খেলে। ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের একজন পাওয়ারফুল অ্যাডভাইজার আমাদের খলিল ভাই, তিনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন কি করে? চিন্তা করেন, কে এই খলিল, যাকে বিএনপি কখনো চায়নি। আমরা যদি আপনাদেরকে একটু সেই বক্তব্যগুলো শোনাই তাহলে তো আপনারা বুঝবেন যে এই খলিল ভাইকে কিন্তু বিএনপি চায়নি। একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? এই বক্তব্যটি আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই দিয়েছেন আমাদের ডক্টর খলিলকে নিয়ে। প্রফেসর ইউনূসের আক্কেল নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। প্রশ্ন হলো, সেই বিদেশি নাগরিক আজকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কি করে? বলেন, এটা কি সিনেমার মঞ্চ? আপনি যখন ক্ষমতায় ছিলেন না, প্রশ্ন করেছিলেন একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশ নিরাপদ না, সেনাবাহিনীর রিপোর্ট প্রকাশ করবে, এটা কি মানে দেশের নিরাপত্তার জন্য সঠিক কিনা? এবং ইউনূস সরকারের আক্কেল জ্ঞান নিয়ে প্রশ্ন করেছেন। এখন কি আমরা বিএনপির আক্কেল নিয়ে প্রশ্ন করব যে তার মতো একজন বিদেশি নাগরিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো কি করে? অর্থাৎ এই যে রাজনীতিটা, যখন তিনি সরকারে ছিলেন না তিনি গলাবাজি করলেন, যিনি যখন সরকারে আসলেন তখন তিনি তাকে একদম সিংহাসনে বসিয়ে দিলেন। এই ডবল স্ট্যান্ডার্ড নীতিটা কেন? মাত্র কয়েকদিনের ব্যবধানে এটা কি করে হয়? আসেন আমরা আপনাদেরকে আরেকটা বক্তব্য শোনাই এটার এই বিষয়, মানে ডক্টর খলিল কি করে এই পদে বসতেন এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য বেশ অনেক আগে একটা নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশের নাম করে শোনা যাইতেছে, ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম, সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে। আগে দেখেছিলেন না, একসময় মনে হয়েছিল খলিল। আমি আপনাদেরকে আরেকটা বক্তব্য শোনাই, এটা 9 নভেম্বরের একটা বক্তব্য। এটা পিনাকি ভট্টাচার্য তার একটা ভিডিওতে বলেছে। শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম হয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে। আগে দেখেছিলেন না, একসময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ ধোবো না, ভাত খাবো না, ঘুম যাবো না আজকে রাতে, এটাই করছিল বিএনপি। এখন সবকিছু শান্ত, ঠান্ডা, পুকুরের মতো শান্ত। খলিলুর রহমান এখন তাদের সমস্যা না। ক্ষমতা একটা আশ্চর্য জিনিস, বুঝছাও? এই বক্তব্যটি আজকের না, এটা নভেম্বর মাসের 9 বা 10 তারিখে পিনাকি ভট্টাচার্য তার ব্লগিং চ্যানেলে বলেছিল। এখন দেখেন পিনাকি যে কথাটি বলেছিল এটা সত্য না মিথ্যা। তার মানে হলো আমাদের রাজনীতিতে পর্দার অন্তরালে অনেক কিছু হয়। দর্শক, ডক্টর খলিল একজন মেধাবী বুদ্ধিমান লোক, কিন্তু তাকে একসময় বিদেশের চর বলতেন, এখন তাকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ার কারণে মানুষের দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন হয়ে গেছে, এটা মানতে হবে। বিএনপির সিদ্ধান্তগুলোকে আমি মনে করি তারা নিজেরই বিতর্কিত করে ফেলছে। আমরা বিতর্কের সুযোগ পাচ্ছি কেন? আসেন, ভারত বিদ্বেষ পোষণ করে বিএনপির যে নেতারা তারা অনেকেই মন্ত্রী পরিষদে জায়গা পান না। এটা নিয়ে নতুন একটা প্রশ্ন উঠেছে। আমাদের এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন, তিনি আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু মন্ত্রী পরিষদে নেই। লুৎফুজ্জামান বাবর, যিনি এই সরকার মানে বিগত ফ্যাসিস্ট সরকারের রিজিমে সবচেয়ে
নির্যাতিত একজন ব্যক্তি এবং ফাঁসির দুয়ার থেকে বেঁচে এসে তিনি আবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তাকেও কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি। ডক্টর মঈন খান, তিনি একটু চীনপন্থী বলে তাকে বিবেচনা করা হয়, তাকেও রাখা হয়নি মন্ত্রী পরিষদে। ডক্টর ওসমান ফারুক, তাকেও রাখা হয়নি। রাখা হলো কাকে? আমির খসরু। আমরা জানি তিনি প্রতিবেশী একটি দেশের খুব বন্ধু। সালাউদ্দিন ভাই, তাকে নিয়ে অনেক প্রশ্ন আছে। এই যে মন্ত্রী পরিষদটা আমরা দেখলাম, এই মন্ত্রী পরিষদ দেখে তো আমাদের কাছে কিছু প্রশ্ন আসবেই। আমাদের জনগণ কি চিন্তা করবে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা যারা গণমাধ্যমে কাজ করি বা সংবাদ নিয়ে আমরা নাড়াচাড়া করি, আমাদের কাছে আসলে প্রশ্নটা আসছে, কি উত্তরটা কি? যে তারেক রহমানকে আজ থেকে কয়েকদিন আগেও ভারত বিশ্বাস করেনি, পৃথিবী উল্টে গেল। তারেক রহমানের দূতরা যখন ভারতের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছে, ভারত কোনোভাবেই রাজি না। গত 15.5টা বছর আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোর অনেক প্রশ্ন এসেছিল। একটা ফেয়ার নির্বাচন বিএনপি চেয়েছিল, কখনো হাসিনা থাকতে আওয়ামী লীগ ভারত রাজি হয়নি। সে তারেক রহমানকে ক্ষমতায় বসানোর ব্যাপারে ডিপ স্টেট রাজি হলো কি করে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পর্দার অন্তরালে ভিন্ন কিছু আছে। অনেকে বলছেন তারেক রহমান প্রধানমন্ত্রী, কিন্তু পুতুল প্রধানমন্ত্রী, নেপথ্যে কলকাঠি অন্য কেউ নাচছে। এই প্রশ্নগুলো কিন্তু এই কারণে আসছে, তারেক রহমান দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও সিদ্ধান্তের ক্ষেত্রে অদৃশ্য শক্তি কাজ করছে, এমনও প্রশ্ন আসছে। সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে, কলামে বুদ্ধিজীবীরা, পলিটিশিয়ানরা এই প্রশ্নগুলো তুলছেন। যখন ক্ষমতায় বসেই তারা শপথ নিলেন একটি, তারা সংস্কার পরিষদের শপথটি নেননি। তারা জুলাইকে বলছেন এটি গণভোট প্রণভোট, কিচ্ছু নেই সংবিধান, এখন এসে বলছেন। দুদিন আগে যারা এই সংস্কার কমিশনের বৈঠকের পর বৈঠক করেছেন, সব বিষয় একমত হয়েছে, হঠাৎ করে তারা এসে আমির খসরু বলছেন এইসব ভোকাস, সংস্কার মহাশয়, এগুলো সব ভোকাস, এগুলি কোনো সংবিধানে নেই, এগুলো কোনো ভিত্তি নেই। তার মানে আমরা বুঝতেছি পর্দার অন্তরালে কেউ খেলছে। কারা খেলছে, কি খেলছে আপনারা জানেন? দুটো বিষয়। বিএনপিকে যে ডিপ স্টেট 2/3 মেজরিটি দিয়েছে জামাতের আসন কেড়ে নিয়ে, এটা কিন্তু আমরা সবাই জানি, কেউ বলুক আর না বলুক। এবং আমি বলেছিলাম যে ডিপ স্টেট জামাতের কাছ থেকে 50টি আসন কেড়ে নেবে। জামাত 53টি আসন নিয়ে প্রশ্ন তুলেছে, এর মধ্যে 32টিতে পুনর্গণনার আবেদনও করেছে। তার মানে বিএনপিকে একটা 2/3 মেজরিটি দেয়া হবে। এ কারণে বিএনপির ঘাড়ে বন্দুক রেখে তারা অনেক অন্যায়কে ন্যায় পথে নিয়ে আসবে। অর্থাৎ এই গণভোট, এই জুলাই চার্টার, এগুলো সব বাতিল করার ধান্দা করতেছে তারা। কিন্তু এগুলো আমি যতটুকু জানি তারেক রহমান এগুলোর পক্ষে, কিন্তু তিনি কিছু করতে পারছেন না, তার হাত বাঁধা আছে অদৃশ্য কোনো জালে। আমার মনে হচ্ছে, আমি জানি না আপনাদের কি মনে হচ্ছে, যে তারেক রহমান লন্ডনে বসে প্রতিটি বক্তব্য দিয়েছেন মানুষের পরিবর্তনে, মানুষের ভাগ্যের পরিবর্তনে। তিনি রাষ্ট্রের যে সংস্কারগুলো চেয়েছেন, আজকে তিনি সেটার পক্ষে দাঁড়াবেন না, এটা আমি মানতে পারি না। কেন যেন মনে হয় তিনি এখন কারো হাতের পুতুল হয়ে গেছে। আমাদের ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে কেন? বলা হয় আমেরিকার চাপে, কারণ খলিল ডিপ স্টেটের লোক, তিনি ভালো লোক, মেধাবী লোক, কতটুকু দেশপ্রেমিক আমি জানি না, কিন্তু তিনি আমেরিকার চয়েস। এই পদটিতে বসতে চেয়েছিলেন আমির খসরু, এবং ভারতও চেয়েছিল আমির খসরুকে পররাষ্ট্রমন্ত্রী পদে, কিন্তু আমেরিকার সাথে পেরে ওঠেনি। আবার দেখেন, আমাদের প্রধানমন্ত্রী মানে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা করা হয়েছে আমাদের খুব কাছের বন্ধু মানুষ হুমায়ুন ভাইকে। আমরা লন্ডনে এক টিমে কাজ করতাম, তো হুমায়ুন ভাই তিনি কিন্তু দেশপ্রেমিক এবং বুদ্ধিমান লোক। দীর্ঘ প্রায় 1-1.5 যুগ তারেক রহমানের পররাষ্ট্র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন হুমায়ুন ভাই, এবং এর আগে তিনি লন্ডনের একজন জনপ্রিয় মেয়রের অ্যাডভাইজার হিসাবে কাজ করেছিলেন। তিনি থাকেন লন্ডনে, এখন তিনি দেশে আছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করছেন। যে কজন ব্যক্তি বিএনপি ভারত ঘেঁষা বা ভারতের আদর্শ পুষ্ট বলা হচ্ছে, এদের অধিকাংশ মন্ত্রিত্ব পেয়েছে। যারা চীন ঘেঁষা অনেকে বাদ পড়েছে। কারণটা কি? এগুলো এখন আলোচনা আসবে, ক্রমান্বয়ে বিএনপিকে এই উত্তরগুলো দিতে হবে।
কারণ একটা বিষয় বলে রাখি, ভারত জিয়া পরিবারকে বিশ্বাস করে না, জিয়া পরিবার ভারতকে বিশ্বাস করে না। তারেক রহমান, যার বাবা মারা গেছে, যার মাকে স্লো পয়জনিং করে হত্যা করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, যার কোমর ভেঙেছে, তিনি কখনো আওয়ামী লীগকে ক্ষমা করতে পারেন না, তিনি কখনো ভারতকে ক্ষমা করতে পারেন না। কিন্তু যখন দেখবেন এক্ষেত্রে বিএনপি একটু দুর্বল বা বিএনপি এক্ষেত্রে একটু ভিন্ন পথে হাঁটছে, তখনই বুঝবেন অদৃশ্যের খেলা। কারণ যারা এই ক্ষমতার মসনদ তৈরি করেছে, যারা 2/3 মেজরিটি এনে দিয়েছেন জাল ভোট কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে, তারা এই বিএনপিকে দিয়ে ভিন্ন কিছু করাতে চায়, আর সেটা জনগণের বিরুদ্ধে চলে যাবে। এতে করে আমি মনে করি বিএনপিকে আওয়ামী লীগের পথে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যেভাবে ধিকৃত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, সে অদৃশ্য শক্তি কোনো না কোনোভাবে ক্ষমতার লোভ দেখিয়ে বিএনপিকে যেন সেই পথে না। এটা আমাদের ভালোবাসার দল। এই কথাগুলো বলি কেন জানেন? যখন দেখি জনগণ তাদের সিদ্ধান্তগুলো মেনে নিতে পারছে না। আমরা তো জনগণের কাতারের লোক, নেতারা জনগণের কাতারের নন। তারা ভোট চাওয়ার লাস্ট 1 মাসই জনগণের কাতারে যান, তারপর তারা এসি রুমে থাকেন, তারপর দেশ নিয়ে পলিসি তৈরি করেন, ব্যাংক ভরেন, বিদেশে চলে যান, আবার আসেন, এটাই করেন। আমরা যারা কথা বলি, প্রতিদিন কয়েক হাজার কমেন্ট পাই, এটাই জনগণ। আমরা মাঠে যাই, এটাই জনগণ। তারা বলে এই সিদ্ধান্ত সঠিক না ব্যাঠিক। তা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। তাদেরকে ধ্বংস করে দেওয়ার আগে শেষ আলোটা জ্বালিয়ে দিল কিনা ডিপ স্টেট, অর্থাৎ ক্ষমতায় বসিয়েই যেন বিএনপিকে শেষ করা যায়, এই পলিসিটা তারা নিল কিনা। জনপ্রিয় লোকগুলোকে, দেশপ্রেমিক লোকগুলোকে মন্ত্রিত্ব না দিয়ে ভারত ঘেঁষা লোকগুলোকে মন্ত্রিত্ব দেওয়ার অর্থ পজিটিভ হতে পারে না। পর্দার অন্তরালে ডিপ স্টেট তারেক রহমানকে নিয়ে খেলছে কিনা সেটা বুঝতে হবে। এবং আমাদের একটা কথাই বলবো শেষ সময় এসে, তারেক রহমানের প্রতি আস্থা রাখতে হবে, তবে চোখ বন্ধ করে না, চোখ খুলে রেখে। তিনি বা জিয়া পরিবার এই দেশের জন্য জন্ম নিয়েছে, জিয়া পরিবার এই দেশের জন্যই কাজ করে, এবং জিয়াউর রহমান এই দেশের জন্য কাজ করতে করতে শহীদ হয়েছে। খালেদা জিয়া আপোষহীন ছিলেন দেশের ক্ষেত্রে, জনগণের ক্ষেত্রে। তিনি আপোষ করেননি। তিনি আপোষ করলে হাসিনাকে তাড়িয়ে তাকে আবার ক্ষমতায় বসাতো ডিপ স্টেট। সেই পরিবারের, সেই রক্তের তারেক রহমান ভুল করতে পারেন না আমার বিশ্বাস। তাই আমাদের আরো সতর্ক হতে হবে। বিএনপির ব্যাপারে আবেগ বিসর্জন দিয়ে আমাদেরকে বাস্তবিক হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, কখনো কখনো প্রধানমন্ত্রীরা কারো জালে আটকা পড়ে যান। বেগম জিয়ার শেষ কথাটি দিয়ে শেষ করব আজকের ভিডিও। ভারতের চাপ আসছে তার উপর কোন একটা চুক্তির বিষয়। বেগম জিয়া কোনোভাবেই রাজি নন, এটা দেশের বিরুদ্ধে যাবে, এটা তার মুখের থেকে বলা। আমি একটা বই লেখার কাজ করছি, ইনশাল্লাহ বইটা হয়তো আপনার কথাগুলো পাবেন খালেদা জিয়াকে নিয়ে। তো সেখানে বেগম জিয়ার উপরে ভারতের চাপ, কোনো না কোনোভাবে এই বিলটা মানে এই চুক্তিটা করতে হবে ইন্ডিয়ার সাথে। খালেদা জিয়া কোনোভাবেই রাজি না। কি করবেন? ডিপ স্টেট তার উপর চাপ তৈরি করছে খালেদা জিয়ার উপর। শেষ পর্যন্ত তিনি বিরোধী শিবিরে করলেন কি, তার নিজের ব্যক্তিগত এজেন্সিকে দিয়ে তথ্য ছেড়া দিলেন আস্তে করে খালেদা জিয়া। কেন ছাড়লেন? যেন বিরোধীরা ব্যাপক আন্দোলন শুরু করে দেয়। তিনি জামাতকেও তখন ডেকে বলে দিয়েছেন, যেটাকে নিয়ে যত পারেন আন্দোলন করেন। বাস মাঠ গরম করে ফেলছে বিরোধীরা, এমন আন্দোলন সংগ্রাম। বেগম জিয়া পুলিশকে বলে, কোন একটা জায়গায় একটু পুলিশকে বলছেন যে একটু বেশি মারমুখী হও, যাতে জনগণ আরো খেপে যায়। পুলিশ একটু মারমুখী হলো, জনগণ আরো খেপে গেছে। শেষ পর্যন্ত খালেদা জিয়া বলেন, না, কোনোভাবেই এই চুক্তিটা আমি করতে পারবো না, দেশের মানুষ খেপে গেছে। সেইভাবে দেশটা রক্ষা করেছিলেন। এই যে প্রধানমন্ত্রীদেরকে আমরা অনেক কিছু বলি, প্রধানমন্ত্রীদের হাত কোথাও না কোথাও বাধা থাকে। ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্ট, ডিপ স্টেট, এরা অনেক বড় বড় খেলোয়াড়, জীবন নিয়ে চলে যাবে। তারেক রহমান সিদ্ধান্ত না মানলে দেখবেন জিয়াউর রহমানের পরিণতি হতে পারে। তাই বলছি, আমরা আস্থা রাখবো, অন্ধবিশ্বাস নয়। এই দলটার প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু আমরা এই দলটাকে ছিনতাই করতে দেব না কাউকে। আমরা সজাগ থাকবো, যেমন দেশ পাহারা দিব, তেমনি জিয়া পরিবারকে আমরা ইনশাআল্লাহ পাহারা দেব। আল্লাহ হাফেজ।